ভয়ের সময় রাত 12টা। রবিবারের রাত মানে ভয় পাওয়ার রাত। হ্যালো লিসেনার, রাত 12টা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় এবং ভালোবাসায় আমিও খুবই ভালো আছি। আজ এখন যে ঘটনাটি শুনবেন, ঘটনাটি একটি বন্ধ ঘরকে কেন্দ্র করে। এই ঘটনাটিও পূর্বের মতোই একটি ইমেইল। আশা করি সম্পূর্ণ ঘটনাটি মনোযোগ দিয়ে শুনবেন। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাই। ঘটনাটি তিনি যেভাবে লিখেছেন আমি সেভাবেই পড়ার চেষ্টা করছি। ভুল ত্রুটি ক্ষমার চোখে দেখবেন। ঘটনাটা লেখার সময় আমার এখনও গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে। অনেকে বলে এমন কিছু সম্ভবই না, কিন্তু যারা সত্যিকার ভৌতিক অভিজ্ঞতার ভেতর দিয়ে গেছেন তারাই শুধু জানেন রাতের অন্ধকারে কিছু ঘর কখনো কখনো শুধু ঘরই থাকে না, ওগুলো হয়ে ওঠে লাশের ঘর। আমি বলছি আমার মামাবাড়ির সেই ভয়াবহ ঘটনার কথা, যেটা কখনো ওই গ্রামে কেউ ভুলতে পারে না। আমি তখন মাত্র কলেজে উঠেছি। গরমের ছুটিতে বেড়াতে গিয়েছিলাম খুলনার একটি প্রত্যন্ত গ্রামে আমার মামার বাড়িতে বেড়াতে। আমার নাম সেলিম। এটা এক সময় জমিদার বাড়ি ছিল। বড় বড় দরজা, সুন্দর ডিজাইন করা জানালা, ঘরগুলো দেখতে এক কথায় অপরূপ, কারণ সেটা যে ছিল জমিদারদের বাড়ি। বাঁধানো ঘাট, উঠান জুড়ে পাখিদের ডাক। প্রথম 2-3 দিন খুব ভালোই লাগছিল আমার, কিন্তু বাড়িটায় একটা ঘর ছিল উত্তর পূর্ব কোণার দিকে, একটা পুরনো মোটা কাঠের দরজার ঘর, যেটাকে সবাই বলতো বন্দর ঘর। বন্দর ঘর বলেই সবাই চিনত। এই ঘরের পশ্চিম পাশের একটা গেস্ট রুম, সেটাতেই আমাকে থাকতে হয়েছিল। আর মামা আমাকে আগেই একটা সতর্ক করে দিয়েছিলেন। বলেছিলেন যে, সেলিম, তুই কিন্তু ওই ঘরের ওই রুমটার কাছে একদমই আসবি না। এটা কিন্তু বহু বছর ধরে বন্ধ, আর কোনো রকম সমস্যা হলেই আমাকে জানাবি কিন্তু। কিন্তু আমি লক্ষ্য করলাম প্রতি রাতের ঠিক 2:45 ওই ঘরটার ভেতর থেকে একটা দরজার ঠক ঠক শব্দ আসে। আরো গভীর হলে একটা ফিসফিসানি। চতুর্থ রাতে আমি ঠিক করলাম দরজা পর্যন্ত গিয়ে শুনবো আসলে শব্দটা আসছে কোথা থেকে। একটু সাহস নিয়ে এগিয়ে গেলাম ওই ঘরের দরজার দিকে। দরজাতে কান লাগাতেই আমি শুনতে পেলাম একজন মহিলার কান্না, দম বন্ধ করা নিঃশ্বাস, আর একটা ফিস ফিস শব্দ বলছে, দরজা খোল, তাড়াতাড়ি দরজা খোল, আমায় বের করো, আমাকে বের করো। আমি তো ভয়ে ঘেমে উঠেই পেছনে দেখি আফতাব চাচা পেছনে দাঁড়িয়ে আমার কাঁধে হাত রাখলেন। আমি চমকে উঠলাম। আফতাব চাচা হচ্ছে
রাজবাড়ির অনেক পুরনো দারোয়ান। চাচা বললেন, ছোট বাবু, যদি একবার ঢোকো না এখানে, ফিরতে পারবে না। সকালে মামার কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম। মামা কিছু বলতে চাইলেন না। তার মুখে দেখি কেমন যেন একটু চিন্তার ভাব, যেন আতঙ্ক তার মুখে। আমার জোরাজুরিতে মামা না বলে আর থাকতে পারলেন না। মামা কাঁপা কাঁপা গলায় বলল, ওটা ওটা ঘর না রে, জমিদারদের আমলে লাশ রাখার ঘর। প্লাবনের সময়, কলেরার সময় অনেক লাশ জমা হতো সেখানে, আর এখন এটি বন্ধ। আর এখানে এখন কারাও আসে জানি না রে মামা। আমি তো ভয়ে চুপ করে গেলাম। সেই রাতে আমি ঘুমাতে যেন পারছিলাম না। দু চোখ যতই বন্ধ করে রাখি, যেন সেই শব্দটি আমার কানে এসে বাজে। আধারে ঘরের মধ্যে আটকা আমি, আর লাশটা উঠে দাঁড়ালো। চোখ খুলে আমার দিকে এমন ভাবে চাইলো, চোখ দুটো লাল, কালো পচা মুখ, এক
ঘটনা। আর নতুন নতুন সব দারুণ ঘটনা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন। চলুন কথা না বাড়িয়ে চলে যাই পরের ঘটনায়। ভয়ের সময় রাত 12টা। রবিবারের রাত মানে ভয় পাওয়ার রাত। এই ঘটনাটিও একটি ইমেইল। আশা করি এই ঘটনাটিও আপনাদের খুবই ভালো লাগবে। মনোযোগ দিয়ে সম্পূর্ণ ঘটনাটি শুনতে থাকি। আশা করি খুবই খুবই মজা লাগবে ঘটনাটি। এই ঘটনাটি কেউ বিশ্বাস করবে না। বিশ্বাস করা বা না করা আপনাদেরই ব্যাপার। আমি যে আজও বেঁচে আছি সেটা শুধু একটাই কারণে, ও শুধু আমাকে ডেকেছিল। আমি জানতাম যে কোনো কিছু পিছন থেকে ডাকলে ঘুরে তাকাতে নেই, জেনে বুঝে তাকাতে হয়। আমি পিছন দিকে না তাকিয়েই, ওর মুখটা না দেখেই আমি ফিরে আসতে পেরেছিলাম। তাই আজও বেঁচে আছি। জায়গাটার নাম মল্লিকাটা, আর সেই শ্মশান এই মল্লিকাটার গ্রামেরই এই শ্মশানটি। এখানে বেশিরভাগই হিন্দুদের বসবাস। এটা আর শুধুই শ্মশান নেই, ওটা এখন পরিত্যক্ত। দিনের বেলা এই শ্মশানটি এখন পরিত্যক্ত। সেখানে আর কোনো মানুষকে দাহ করাও হয় না। দিনের বেলাতেও তো সেখানে মানুষজন খুবই কম যায়। ঘটনাটি বছর 3 আগের। আমার ছোট মামা হঠাৎ করে মারা যান হৃদরোগে। মামার দেহ নিয়ে যাওয়া হয় খুলনার মল্লিকাটার শ্মশানে। মামার নাকি আগে বলেছিল যে ওইখানেই নাকি তার দেহকে সৎকার করতে। তাই ওই পুরনো শ্মশানে নিয়ে যাওয়া হয় তাকে। আর আমার দায়িত্ব পড়ে রাতের দ্বিতীয় ভাগে, মানে চিতার আগুন নিভে গেলে ছাই গোছানোর জন্য অপেক্ষা করা। আমার সঙ্গে ছিল আমার মামাতো ভাই রিপন। শ্মশানে তখন আর কেউ নেই। চিতার আগুন নিভে এলো। চারপাশে ভেসে বেড়াচ্ছে পোড়া কাঠের গন্ধ। আমরা বসে আছি একটা ভাঙা চাতালে। হঠাৎ শুনি একটা আওয়াজ, হু হু। মনে হলো যেন কেউ কাঁদছে ফুপিয়ে ফুপিয়ে। সেই কাঁদা এত ধীরে ধীরে, কথাগুলো যেন হাওয়ার সাথে ভেসে ভেসে আসছিল, যেন বুক ফেটে যাচ্ছে। রিপন বলল, রিপন আমাকে দাদা বলে ডাকতো। রিপন বলল, দাদা, কেউ যেন আমার নাম ধরে ডাকলো না? শুনলেন আপনি? আমি বললাম, না তো, এই শ্মশানে ডাক শুনে কখনো পেছনে তাকাতে নেই। মামা একদিন আমাকে বলেছিল, ওখানে যদি কোনোদিন যাস তাহলে সাবধানে থাকিস। যদি কিছু তোকে ডাকে বা কেউ কিছু শুনে থাকিস তাহলে পেছনে তাকাবি না। আর আজ ঠিক সেই মামার দেহ সৎকারের কাজেই আমাকে এই পরিস্থিতিতে পড়তে হলো। সেটা ভেবে আমি রিপনকে বললাম,
রিপন ভাই, তুই কিন্তু কোনোভাবেই পিছন থেকে তাকাবি না। কিন্তু রিপন কথা শোনে না। সে পেছনে তাকালো, আর ওখানে যা দেখলাম তা দেখার জন্য প্রস্তুত ছিলাম না। এটা একটা নারীর ছায়া, চুলগুলো ভেজা, পোড়া কাপড়, শরীরে পেঁচানো। সেটা দাঁড়িয়ে শুধু তাকিয়ে আছে আমাদেরই দিকে। আমি চোখ বন্ধ করে বললাম, রিপন রিপন তুই চোখ বন্ধ কর। রিপন তুই তাকাবি না, খবরদার ভুলেও তাকাবি না। পরদিন আমি বাড়ির বিছানায় আবিষ্কার করি। জ্ঞান ফিরতেই তাকিয়ে দেখি ছোট মামা, নানা নানি আমাদের পাশে দাঁড়িয়ে। পরে নানির কাছ থেকে জানতে পারি মল্লিকাটার শ্মশানে বহু বছর আগে এক গর্ভবতী নারীকে জীবন্ত ওখানে পুড়িয়ে মারা হয়েছিল, কারণ সে নাকি অপবিত্র সন্তানের জন্ম দিতে চেয়েছিল। আর সেই সন্তান জন্ম নেওয়ার আগেই সে লজ্জার কলঙ্ক ঢাকতে না পেরে নিজের গায়েই নিজে আগুন জ্বালিয়ে দেয়, আর সেখানেই নাকি তার মৃত্যু হয়। কোনো চিতা, কোনো মাটি তাকে শান্তি দেয়নি। তার আত্মা নাকি এখনো ফিরে ফিরে আসে, যাকে পায় তাকেই নাকি সে নিয়ে যায়। রিপন সেই ঘটনার পর থেকে আর আগের মতো নেই। সে রাতে সে নারীর দিকে তাকিয়েছিল, তার চোখে কি দেখেছিল আমি জানি না, কিন্তু সে এখন প্রায় রাতেই ঘুমের মধ্যে দাঁড়িয়ে থেকে ফিস ফিস করে বলে, আমি পেছনে তাকিয়েছি, এবার আমার পালা। আর তার পরিবার নিয়ে গেছে ওঝা, কিন্তু কারো কিছু করার নেই, কারণ সে পেছনে তাকিয়ে ফেলেছে। গত সপ্তাহে এক নতুন দাহের ঘটনায় আবারও একজন যুবক নিখোঁজ। সেও নাকি আগুন নিভে গেলে অপেক্ষা করছিল। লোকেরা বলছে সে এক নারীর কান্না শুনেছিল, তারপর আর সেও নাকি ফিরে আসেনি। মল্লিকাটার শ্মশান শুধু একটা পোড়ানোর জায়গায় নয়, ওটা একটা জীবন্ত অভিশাপ। যদি কখনো ওখানে যেতে হয়, আর যদি রাতের বাতাসে কান্না শোনেন, শুধু একটা কথাই মনে রাখবেন, পেছনে তাকাবেন না। ছোট্ট একটি কথা বা একটি প্রশ্ন আপনাদের কাছে, আসলে মানুষের আত্মা কি কখনো কারোর দেখা দেয়? যদি কোনো ব্যক্তি এটি অবশ্যই জেনে থাকেন, তাহলে কমেন্ট বক্সে জানাবেন। আর ঘটনাটি কেমন লাগলো আপনাদের মতামত লিখে জানিয়ে দিন কমেন্ট বক্সে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন, যাতে আরও নতুন নতুন ভৌতিক ঘটনা আপনাদের কাছে পৌঁছে যায় প্রতি রোববার। আজ চলে যাচ্ছি, তবে যাবার আগে ছোট্ট একটি কথা আবারও জানিয়ে দেই। আপনাদের সঙ্গে অথবা আপনাদের বন্ধুবান্ধবের সঙ্গে কিংবা আত্মীয় স্বজনের সঙ্গে বা আপনার শোনা ঘটনাগুলো লিখে অথবা ভয়েস দিয়ে পাঠিয়ে দিন আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমেইলের ঠিকানায়। আজ চলে যাচ্ছি, আবার দেখা হবে আগামী রোববার। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।